আয়ের খাত আয়ের খাত সম্বন্ধে আমরা আজকে আলাপ করব। সেকশন 30। চাকরি হইতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হইতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হইতে আয় এবং অন্যান্য উৎস হইতে আয়। আমরা ইনকাম ট্যাক্স আইনে যেগুলো ট্যাক্সের টোটাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে যে কটা হেডে আমরা ইনকাম একত্রিত করি, তার মধ্যে এই হেডগুলোতেই করা হয়। স্যালারি ইনকাম, রেন্ট ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, ব্যবসা হইতে ইনকাম, মূলধনী ক্যাপিটাল ইনকাম আর ক্যাপিটাল গেইন, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অ্যাসেট হতে ইনকাম, ফাইন্যান্সিয়াল ইনকাম। আর এই উপরের এইগুলোতে যেই ক্যাটাগরিতে না ফেলতে পারলে তাহলে সেটাকে বলা হয় ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করব তখন দেখব যে এই কয়টা সোর্সের উপরেই, হ্যাঁ, এই কটা হেডেই আমাদের ইনকাম ক্যালকুলেশন করে টোটাল ইনকাম পরিগণনা করি। হ্যাঁ, পরিগণনা করলে মোট আয় ভালো হলো এখানে। আহ মোট আয় পরিগণনা সকল খাতের আয় যোগ করিয়া মোট আয় পরিগণনা করতে হয়। আমরা যদি বলি যে মোট আয় কি, মোট আয় মানে হলো সকল খাত, খাত মানে এই যে 30 সেকশনে যে বললাম খাত, এই খাতগুলো যোগ করিয়াই মোট আয় ক্যালকুলেশন করতে হয়। আয় একত্রীকরণ মানে আয় মানে একত্রীকরণ মানে হলো টোটাল ইনকামের সাথে কার কার ইনকাম এখানে যোগ করতে হবে সেটা আসবে আর কি। কনসোলিডেশন অফ ইনকাম। একজন ব্যক্তির আয়ের সাথে কার কোন কোন ইনকামগুলো যোগ হবে সেটা আমাদের একটু জানা দরকার। সেকশন 31-এ ইনক্লুশন ইনকাম অর শেয়ার ফ্রম পার্টনারশিপ ফার্ম, ইনকাম অফ স্পাউস অর মাইনর চিলড্রেন if spouse or children is dependent on the taxpayers or assessee, the assessee has reasonable control over the income. He is willing to include the income. যে অ্যাসেসি আছে যার ইনকাম, সে ওই ইনকামটা হাজব্যান্ডের ইনকামে ইনক্লুড করতে আগ্রহী এবং হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট যদি থাকে, তাহলে যদি কোনো ওয়াইফ তার হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকে তাহলে তার ইনকামটা হাজব্যান্ডের ইনকামে যোগ হবে। যদি কোনো চিলড্রেন থাকে, ডিপেন্ডেন্ট চিলড্রেন অথবা কোনো ডিপেন্ডেন্ট লোক থাকে, তাহলে তার ইনকামটাও যোগ হবে যদি সে আলাদাভাবে নিতে না চায়, আলাদাভাবে ট্যাক্স না দিতে চায়। এটা হলো সেকশন 31-এ আয় একত্রীকরণ। এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে আয়সমূহ কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। নিম্নের আয়সমূহ কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। উক্ত ব্যক্তি কোনো ফার্ম বা কোনো অংশীদারের ব্যক্তি সঙ্গের সদস্য থাকলে তাহলে সেই ফার্ম বা ব্যক্তি সঙ্গের ইনকাম তার মোট আয়ে যোগ হবে। স্পাউস অর ডিপেন্ডেন্ট চিলড্রেন, যদি তাদের আয়, হ্যাঁ, স্বামী বা স্ত্রী অপ্রাপ্ত বয়স্ক সন্তান তাহার উপর নির্ভরশীল হয়, স্ত্রী যদি তাহার উপর নির্ভরশীল হয় কিংবা অপ্রাপ্ত বয়স্ক সন্তান, এরূপ আয়ের উপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে। হাজব্যান্ডের আয়ের উপরে যদি স্ত্রীর না, স্ত্রীর আয়ের উপর যদি হাজব্যান্ডের যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে তাহলে সে না আসবে, নাহলে আসবে না। এবং এই একত্রীভূতকরণে তাদের কোনো যদি অবজেকশন না থাকে, তবে শর্ত থাকে যে উক্ত স্বামী বা স্ত্রী অপ্রাপ্তবয়স্ক সন্তানদের পৃথক কর নির্ধারণ করা হলে এই বিধানের প্রযোজ্য হবে না। কন্ডিশন হলো যদি তারা পৃথকভাবে দিতে চায় কোনো সমস্যা নাই, পৃথকভাবে দিতে পারবে, বাট একত্রিতকরণ করতে চাইলে এই আওতায়, সেকশন 31-এর আওতায় করতে হবে। চাকরি হইতে আয়।
আমরা এখন এই হেডগুলো পড়বো। চাকরি হইতে আয়। চাকরি হইতে আয় বলতে আমরা কি বুঝি? চাকরি হইতে এই আইনের বিধান সাপেক্ষে চাকরি হইতে আয় অর্থে নিম্নবর্ণিত আয়সমূহ অন্তর্ভুক্ত হবে: চাকরি হইতে প্রাপ্ত বা প্রাপ্য কোনো প্রকার আর্থিক প্রাপ্তি, বেতন বা সুযোগ সুবিধা, কর্মচারীর শেয়ার স্কিম হইতে অর্জিত আয়, কর অনারোপিত বকেয়া বেতন, অতীত বা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা হইতে প্রাপ্ত কোনো অঙ্ক। অতীত কিংবা ভবিষ্যতের কোনো নিয়োগকর্তা কর্তৃক যদি কোনো টাকা পাওয়া যায়, তাহলে সেটাও চাকরি হইতে আয় অন্তর্ভুক্ত হবে। নিম্নবর্ণিত আয়সমূহ চাকরি হইতে আয়ের অন্তর্ভুক্ত হবে না: শেয়ার হোল্ডার পরিচালক নহে, এইরূপ কোনো কর্মচারীর হার্ট, কিডনি, চক্ষু, লিভার, ক্যান্সার অপারেশন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ। অনেক ক্ষেত্রে কোম্পানি তাদের স্টাফদেরকে হার্ট, কিডনি, লিভার, এই ধরনের যে ক্রনিক ডিজিজ যেগুলো আছে, এই ডিজিজগুলোর হইলে চিকিৎসা ব্যয়টা বহন করে, সেটা তার ইনকামে অন্তর্ভুক্ত হবে না। যদিও তার কর্মচারীর কাছ থেকে টাকাটা পায়, মানে এমপ্লয়ার কাছ থেকে টাকাটা পাবে, তারপরেও তার এটা স্যালারি ইনকামের অন্তর্ভুক্ত হবে না। সম্পূর্ণরূপে এবং কেবল চাকরি দায়িত্ব পালন অর্থে প্রাপ্ত অর্থ: ব্যয়িত যাতায়াত ভাড়া, ভ্রমণ ভাড়া ও দৈনিক ভাতা। সম্পূর্ণরূপভাবে চাকরির দায়িত্ব পালন করার জন্য যদি কোনো এক্সপেন্স রিইম্বার্সমেন্ট পায়, ব্যয়িত অর্থ ফেরত পায়, যাতায়াত ভাড়া পায়, ভ্রমণ ভাতা পায় বা দৈনিক ভাতা পায়, সেই ভাতাটা স্যালারি ইনকামে অন্তর্ভুক্ত হবে না। এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে, এই সেকশন 2 সাবসেকশন 2টা বিশেষ করে, যে চাকরি হইতে ইনকাম থেকে এই জিনিসগুলো থাকলে এটা বাদ দিতে হবে। শেয়ার হোল্ডার পরিচালক থাকলে হবে না। শেয়ার হোল্ডার পরিচালকরা যদি কোনো ইনকাম পায় এই অর্থে, তাহলে সেটা ইনকাম হিসেবে যাবে। শুধুমাত্র শেয়ার হোল্ডার পরিচালক তো মালিক, স্টাফ যারা, এমপ্লয়ি যারা, তাদের ক্ষেত্রে কিডনি, হার্ট, লিভার এবং ক্যান্সার অপারেশন সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ স্যালারি আয়ের অন্তর্ভুক্ত হবে না। এবং সম্পূর্ণরূপে অথবা কেবলমাত্র চাকরির দায়িত্ব পালনার্থে যদি কোনো খরচ করে, সেই খরচটা যদি ফেরত পায় কিংবা রিইম্বার্সমেন্ট করে, কিংবা কোনো ভাতা যেটা হলো শুধুমাত্র চাকরির কাজের জন্যই, অফিসের কাজের জন্যই দেওয়া হয়, সেটা আয় হিসেবে বিবেচিত হবে না। বেতন বলতে আমরা কি বুঝি সেটা এখানে আছে: বেতন অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যে কোনো প্রকৃতির অঙ্ক। বেতন অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যে কোনো প্রকৃতির অঙ্ক নিম্নবর্ণিত বিষয় এর অন্তর্ভুক্ত হবে: যেমন যে কোনো বেতন, মজুরি, পারিশ্রমিক, কোনো ছুটি ভাতা, যে কোনো ভাতা, ছুটি নগদায়ন, ছুটি ভাতা, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম, অগ্রিম বেতন, পারকুইজিট বা আনুতোষিক, অ্যানুইটি,
পেনশন এবং ইহাদের সম্পূরক পারকুইজিট। বেতন বা মজুরির পরিবর্তে যদি কিছু পায় সেটাও, বেতন বা মজুরির অতিরিক্ত কিছু যদি পায় সেটাও বেতন হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা বেতন বলতে বুঝতেছি যে কোনো ধরনের বেতন, মজুরি, পারিশ্রমিক, যে কোনো ধরনের ভাতা, ছুটির ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম, যে নামেই বলা হোক না কেন, অগ্রিম বেতন, পারকুইজিট, অ্যানুইটি, পেনশন, ইহার সম্পূরক, বেতন বা মজুরির পরিবর্তে যদি কিছু পায় সেটাও বেতনের অন্তর্ভুক্ত হবে। বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি বা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি অর্থে কি বোঝাবে সেটা এখানে ব্যাখ্যা করছে। চাকরির অবসানে কারণে প্রাপ্ত যে কোনো প্রকারের ক্ষতিপূরণ, স্যালারি ইন লি অফ স্যালারি বলবে, বোঝাবে এটা। চাকরি অবসানের কারণে বা প্রাপ্ত যে কোনো প্রকারের ক্ষতিপূরণ। ভবিষ্যৎ তহবিল, অন্যান্য কোন তহবিলে কর্মচারীর অনুদানের অংশ ব্যতি রেখে অবশিষ্ট অংশ। ভবিষ্যৎ তহবিল বা অন্য কোনো তহবিলে কর্মচারীর অনুদানের অংশ ব্যতি রেখে অন্যান্য অংশ। ভবিষ্যৎ তহবিল মানে প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো তহবিল, কর্মচারীর অনুদানের অংশ ব্যতিরিক্ত, তার মানে হলো এই ভবিষ্যৎ তহবিলে তো দুই ধরনের কন্ট্রিবিউশন হয়, একটা হলো স্টাফ আর একটা হলো এমপ্লয়ি। যেটা এমপ্লয়ি সেটা না, যেটা মানে যেটা এমপ্লয়ার কন্ট্রিবিউট করবে সেটাকে বলছে বেতন, বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি। চাকরিতে যোগদানকালে বা চাকরির অন্য কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধার ন্যায্য বাজার মূল্য। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগদানকালে অ্যাডভান্স বোনাস দিয়ে দেয়, জয়নিং বোনাস, সেইগুলো চাকরি অতিরিক্ত মানে বেতন বা মজুরির পরিবর্তে বা অতিরিক্ত বেতন হিসেবে বিবেচিত হবে। পারকুইজিট, পারকুইজিট এই জায়গাটায় আমাদের একটু, এই যে পারকুইজিটের সংজ্ঞাটা এটা হলো আমাদের প্রযোজ্য হবে হলো কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে, কোম্পানির টোটাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে পারকুইজিটের বিষয়টা আমাদের নিয়ে আসবো। এই পারকুইজিটের সংজ্ঞাটা আমাদের দরকার হলো কোম্পানির ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে। কেন আমি এটা বললাম? আমরা জানি যে এই বছরে এই পারকুইজিটের লিমিট হলো 20 লাখ টাকা, এটা আগে 10 লাখ টাকা ছিল, এই বছর 20 লাখ টাকা করছে।
এক্সপ্লানেশন অফ পারকুজিট আমি এখানে বলছি, যেটা সেটা হলো যে ইনকাম ফ্রম বিজনেস অথবা বিজনেস ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে হলো আমাদের এই পারকুজিটটা রিলেভেন্ট। এটা যেমন এই পারকুজিট পারকুজিট এক্সপেন্সেস পার স্টাফ পার ইয়ার ম্যাক্সিমাম ছিল 10 লাখ টাকা আগে, এটা এখন 20 লাখ টাকা হয়ে গেছে। এই বছরের আইনে এটা 20 লাখ টাকা। এটা চেঞ্জ হয়ে গেছে। পারকুইজিট পারকুইজিটের সংজ্ঞাটা কি সেটা আমরা দেখি নেই। আমরা তো দেখলাম যে পারকুইজিট হলো যদি কোনো কোম্পানি পার স্টাফ পার ইয়ার 20 লাখ টাকার উপরে ব্যয় করে, তাহলে যে পরিমাণ 20 লাখকে ক্রস করবে ওটাকে বলা হবে হলো অ্যাক্সেস পারকুইজিট। এই অ্যাক্সেস পারকুইজিটটা হলো ওই কোম্পানির টোটাল ইনকামের সাথে যোগ হবে, এবং যোগ হয়ে কোম্পানির যে ট্যাক্স রেট সেই ট্যাক্স রেটে ট্যাক্স হবে। এটা হলো পারকুইজিটের ইমপ্লিকেশন। এখন এই যে আমরা পারকুইজিটটা পড়তেছি কেন, দিস হ্যাজ সাম ইমপ্লিকেশন অন আওয়ার ট্যাক্স ক্যালকুলেশন, স্পেশালি ফর কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন। হ্যাঁ, এই যে এই পারকুইজিটের সংজ্ঞাটা আমরা পড়বই হলো কোম্পানি টোটাল ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে, নট ফর ইন্ডিভিজুয়াল স্যালারি ইনকাম। তাহলে পারকুইজিট যদি সংজ্ঞা যায় উই গো বাই বুক, তাহলে অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুবিধা। তবে পারকুইজিট অর্থ হলো নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, তবে নিম্নবর্ণিত পরিশোধ সমূহ এর অন্তর্ভুক্ত হবে না। নিম্নবর্ণিত পরিশোধগুলো কি? মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভারটাইম, এগুলো পারকুইজিটের মধ্যে যাবে না। বেসিক স্যালারি, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, উৎসব ভাতা, ক্যাশ লিভ এনক্যাশমেন্ট অ্যান্ড ওভারটাইম, দিস আর নট পারকুইজিট। বেসিক স্যালারি, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, লিভ এনক্যাশমেন্ট, ওভারটাইম, দিস আর নট পারকুইজিট। আর একটা হলো ভবিষ্যৎ তহবিলে ভবিষ্যৎ তহবিলের প্রভিডেন্ট ফান্ড স্বীকৃত হতে হবে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ পেনশন ফান্ড, রিকগনাইজ গ্রাচুইটি ফান্ড অ্যান্ড রিকগনাইজ সুপারঅ্যানুয়েশন ফান্ড। এসব ফান্ডে স্টাফের জন্য যে চাঁদারা দিবে এমপ্লয়ার, সেটা পারকুইজিট হিসেবে বিবেচিত হবে না। এর বাইরে যে নামে দেওয়া হোক না কেন, যেমন বাড়ি ভাড়া, এন্টারটেনমেন্ট, কার অ্যালাওয়ান্স, এটা ইউটিলিটি অ্যালাওয়ান্স, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, হোয়াট এভার, যে নামেই কল করা হোক, যে নামেই বলা হোক না কেন, সেটা পারকুইজিট হিসেবে বিবেচিত হবে।
এখানে মূল বেতন বলতে বোঝানো হয়েছে, মূল বেতন অর্থ কি? মাসিক, মূল বেতন অর্থ মাসিক বা অন্য প্রকারের প্রদেয় বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা বা সুবিধাদি নির্ধারণ করা হয়। মূল বেতন প্রতি মাসে যে স্যালারি দেওয়া হয় এবং যার উপর ভিত্তি করে অন্যান্য ভাতা নির্ধারণ করা হয়। যেমন হলো আমরা বলে থাকি যে মূল বেতনের সমপরিমাণ দুইটা বোনাস, ঈদ বোনাস, এটা হলো নির্ধারণ করে। মূল বেতনের 40% হাউস রেন্ট, লাইক মূল বেতনের 10% মেডিকেল অ্যালাওয়ান্স, মূল বেতনের 30% কার অ্যালাওয়ান্স, এরকম। তার মানে হলো মূল বেতন বলতে আমরা সেটাই বোঝাবো যার উপরে বেস করে অন্যান্য ভাতাদি নির্ধারণ করা হয়, সেটা হলো মূল বেতন হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা মূল বেতন বুঝলাম, সকল প্রকার ভাতা, পার্কুজিট, অ্যানুইটি, বোনাস ও সুবিধা। তবে নিম্নের ভাতা বা সুবিধা দিয়ে ইহার অন্তর্ভুক্ত হবে না। সকল প্রকার ভাতা, পার্কুইজিট, অ্যানুইটি, বোনাস এবং সুবিধা মূল বেতনের অন্তর্ভুক্ত হবে না। নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে বিভিন্ন তহবিলে চাঁদা প্রদান, সেটাও হবে না। এই পর্যায়ে আমরা দেখলাম পার্কুইজিট, পার্কুইজিটের সংজ্ঞা। এটা আমি আবার বলছি, বারবার বলতেছি, সেটা হলো যে দিস পার্কুইজিট ইজ অ্যাপ্লিকেবল and useful only for the competition of income from business। এই ডেফিনেশনটা পারকুইজিটের ডেফিনেশন। আমরা দেখলাম যে পারকুইজিট হলো ইনসেনটিভ বোনাস সহ সকল প্রকারের পরিশোধ, শুধুমাত্র নিচের বিষয়গুলো পারকুইজিটের আওতাভুক্ত নয়। সেটা হলো বেসিক স্যালারি, হ্যাঁ, এরিয়ার স্যালারি, অ্যাডভান্স স্যালারি, ফেস্টিভ্যাল বোনাস, লিভ এনক্যাশমেন্ট অ্যান্ড ওভারটাইম। আর একটা কম্পোনেন্ট হলো যে যেটা হলো স্বাভাবিকভাবেই রিটায়ারমেন্ট বেনিফিটের সাথে লিঙ্কড, সেটা হলো প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন, গ্র্যাচুইটি ফান্ডে কন্ট্রিবিউশন, অ্যাপ্রুভ পেনশন ফান্ডে কন্ট্রিবিউশন অ্যান্ড অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ডে কন্ট্রিবিউশন। এই কয়টা কম্পোনেন্ট ছাড়া বাকি যা পেমেন্ট করা হবে, যে নামেই করা হোক, যেই ফর্মে করা হোক, অল দিস উইল বি ট্রিটেড অ্যাজ পারকুইজিট। পারকুইজিট পার স্টাফ পার ইয়ার, একটা কোম্পানি সর্বোচ্চ 20 লাখ টাকা পেমেন্ট করলে অসুবিধা নাই, ওটার অতিরিক্ত কোনো ইম্প্যাক্ট নাই। বাট 20 লাখ টাকার অতিরিক্ত যদি কোনো স্টাফকে পারকুইজিট হিসেবে পেমেন্ট করে, তাহলে যে পরিমাণ 20 লাখ টাকা থেকে অতিরিক্ত হবে, তাহলে সেই পরিমাণ টাকা কোম্পানির টোটাল ইনকামে যোগ হবে এবং ওর উপরে ট্যাক্স দিতে হবে কোম্পানির অ্যাপ্লিকেবল ট্যাক্স রেটে। মূল বেতন মানে হলো মাসিক বেতন বা অন্য যে কোনো অন্য যে কোনো প্রকারের পেমেন্ট যার উপরে ভিত্তি করে, হ্যাঁ, অন্যান্য ভাতাদি নির্ধারণ করা হয়, সেটাই হলো মূল বেতন। মূল বেতনের সাথে অন্য কিছু যোগ হবে না, যেমন সকল প্রকার ভাতা, পারকুজিট, অ্যানুইটি, বোনাস, সুবিধা। হ্যালো।
এই যে এখানে এটা একটু টিক বক্স গুলো একটু দেখেন আপনারা। কোনটা পারকুইজিট কোনটা পারকুইজিট না এখানে আছে। এই টিক বক্সটা একটু দেখেন আপনারা। এখানে যে কম্পোনেন্ট গুলো আছে যেমন বেসিক স্যালারি পারকুইজিট না, ডিয়ারনেস অ্যালাউন্স পারকুইজিট, ফেস্টিভ্যাল বোনাস পারকুইজিট না স্যালারি, পারফরমেন্স বোনাস পারকুইজিট, লিভ এনক্যাশমেন্ট পারকুইজিট না, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড পারকুইজিট না স্যালারি। হ্যাঁ, ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড উইদিন দ্য প্রেসক্রাইব লিমিট, এটা দুইটা কোনোটার মধ্যে পড়বে না। তারপরে কমিশন পারকুইজিট, হ্যাঁ, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পারকুইজিট, ইনসেন্টিভ বোনাস পারকুইজিট, হাউস রেন্ট পারকুইজিট, ফ্রি অ্যাকোমোডেশন পারকুইজিট, এন্টারটেনমেন্ট পারকুইজিট, conveyance allowance cash perquisite, car provided by the employer for personal use perquisite, availing free pick up and drop এটা কোনোটাই না, এটা অফিসিয়াল পারপাজে। লিভ প্যাসেজ পারকুইজিট, entertainment allowance perquisite, medical cash allowance perquisite, any other allowance perquisite. Basic principles হলো anything paid in cash as a fixed sum form part of salary and any obligation of the employee borne by the employer is a perquisite. এমপ্লয়ারের বাচ্চাদের স্কুলের এমপ্লয়ির বাচ্চাদের স্কুলের বেতন যদি দিয়ে দেওয়া হয় সেটাও পারকুইজিট। মানে এনি অব্লিগেশন, এনি ফর্ম অফ বেনিফিট যেটা দেওয়া হবে সেটাকে ক্যাশে কনভার্ট করা গেলেই ওটা পারকুইজিট।
এই উদাহরণটা দেখতে পারেন আপনারা, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, বাট এটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যেহেতু 20 লাখ টাকার উপরে না গেলে পার্কোজিট হবে না। আমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু নাম্বার বাড়াই দিচ্ছি। 9, 9, এই সোহেব, আমাকে একটু চার্জারটা দে তো, চার্জ বন্ধ হয়ে গেছে। এটা দিস ইজ অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং, একটা এক্সাম্পল দিলাম, বাকিগুলো আমি ঠিক করিনি। হ্যাঁ, যদি দেখি আমরা এখানে, আমরা জানি যে বেসিক স্যালারি পারকুইজিট না, ফেস্টিভ্যাল বোনাস পারকুইজিট না, বাট হাউস রেন্ট অ্যালাউন্স পারকুইজিট, কনভেন্স অ্যালাউন্স পারকুইজিট, কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড এটা পারকুইজিট না, এন্টারটেনমেন্ট অ্যালাউন্স পারকুইজিট, ফ্রি অ্যাকোমোডেশন পারকুইজিট, হ্যাঁ, টেলিফোন বিল রিইম্বার্সমেন্ট এটা পারকুইজিট, ইউটিলিটি পারকুইজিট। তাহলে টোটাল পারকুইজিট কত হয়, মানে টোটাল স্যালারি কত হয়, পারকুইজিট কত হয়? ক্যালকুলেটর দিয়ে একটু কাউন্ট করেন তো। যেগুলো পিঙ্ক কালার আছে সেটা হলো পারকুইজিট, আর যেটা হলো ইয়েলো কালারের মধ্যে আছে সেটা স্যালারি। টোটাল কত হয়? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। এটা না বুঝলে বললেন ভাই, এত কষ্ট করে ক্লাসে জয়েন করছেন, আমরাও ক্লাস নিচ্ছি, না বুঝলে আসলে আমাদের ক্লাসে থাকার দরকার নাই। বেসিক স্যালারি, এটা আমরা যদি সবটুকু যোগ করি সেটা হলো স্যালারি। সবটুকু যোগ করেন তো কত আসে, দেখেন তো ক্যালকুলেটর দিয়ে। স্যার, হ্যাঁ, স্যার পারকুইজিট মানে, স্যার এটা আসবে স্যার 28,51,650। আচ্ছা, টোটাল কত আসে? এটা এটা কত টোটাল স্যালারি, কত আসে টোটাল ইনকাম? জি স্যার, শুধু একটু একটা দেখতেছি। দেখেন, এটা দেখলেই হবে, একটা বুঝলেই বাকিগুলো বোঝা যাবে। 9 লাখ 60, 4 লাখ 80, 8 লাখ 50, 5 লাখ 20, 3 লাখ 60, 4 লাখ 23, 6 লাখ 40, হ্যাঁ, 2 লাখ 12,500, 650, 2 লাখ 6 হাজার, যোগ দেন। আগামী ক্লাসে আমরা ম্যাথ করবো কিন্তু, ইনশাল্লাহ। স্যার এখানে স্যার 46,51,650। একটু 46, 51 51, 650। 650। এই নাম্বারগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ডিজিটে বলতে হয়, বুঝছেন? যখন বলবেন 4651, 650,
আচ্ছা, তাহলে পার কুইজিট কত হয় এখানে পার কুইজিট কত আসে, এই যে পিঙ্ক কালার কত আছে? 2851 2851 650। 650। তার মানে এখন আমাদের অ্যাক্সেস পার কুইজিট তাহলে কত আসলো, যেহেতু এবার 20 লাখ টাকা পর্যন্ত এক্সেমশন? 8,51,000, 51,650। এটা হলো অ্যাক্সেস পার কুইজিট। এইটার উপরে কোম্পানির টোটাল ইনকামের সাথে যোগ হবে এটা, যোগ হয়ে কোম্পানিকে ট্যাক্স দিতে হবে। দিস ইজ দ্য ইমপ্লিকেশন অফ পারকুইজিট। হ্যাঁ, এটা হলো কোম্পানির ক্ষেত্রে পারকুইজিটের হিসাবের ইমপ্লিকেশন। এটা আমাদের মনে রাখতে হবে যখনই আমরা কোম্পানির ট্যাক্স ক্যালকুলেশন করব। তখন কোনো কোম্পানি কোনো স্টাফকে যদি অ্যাক্সেস পারকুইজিট দেওয়া হয়, তাহলে যে পরিমাণ অ্যাক্সেস দেওয়া হবে সেইটা তার ওই কোম্পানির টোটাল ইনকামের সাথে যোগ হবে। তাহলে আমরা বুঝলাম যে পারকুইজিট কি, বেসিক স্যালারি কি, হ্যাঁ, আর অ্যাক্সেস পারকুইজিট কিভাবে হয়, আর এটা কোম্পানির ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদিও সেকশন 31টা কি করে দিচ্ছে আর কি এখন, ডিলিট করে দিচ্ছে, বাট এটা একটু জেনে রাখতে পারেন চাইলে, যে হাউ ডু ইউ ক্যালকুলেট ফার্মস অর পার্টনার্স ইনকাম। এটা পার্টনার্স ইনকাম কিভাবে ক্যালকুলেশন করা হয়, এখানে আগে আইনে ছিল, বাট এটা পরে ডিলিট করে দিচ্ছে আর কি। এই যে একটু আগে আমরা শিখতেছিলাম, এই যে যে এটা, এইটা, এই লালটা অমিটেড ইন ফাইন্যান্স অ্যাক্ট 2014-এ। বাট এটা লার্নিং এর জন্য একটু বললে রাখা যেতে পারে। বাট মেথডটা ঠিক আছে, এই মেথডটা এখনো অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, ইনকাম ফ্রম ফার্ম কিভাবে ক্যালকুলেশন করতে হয়। স্যালারি, কমিশন, ইন্টারেস্ট অ্যান্ড আদার বেনিফিটস রিসিভ বাই এসএসসি, মানে পার্টনার, প্লাস গ ফার্মস টোটাল ইনকাম মাইনাস all salary, commission, interest, and other benefits paid to all partners, multiplied by percentage of share in the firm by the SEC. Partner, একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। হারু, মারু and Sharu are the partner of a firm. Each partner receives salary of টাকা 50,000 per month. In addition, Haru received 25,000 commission per month. Maru received 20,000 per month as interest on capital. Sharu received extra allowances of 15,000 per month for the supervisory of the business. The firm shown profit before tax of টাকা 15 lakh in the income year 24-25. You are required to compute the taxable income of Haru for the firm from the firm. Note that Mr. Haru has 35% share in the firm. তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু দেখে নেন। একটু পড়েন তো, একটু এটা পরে বুঝে নেন আগে একটু, তারপরে করে দিচ্ছি অঙ্কটা। একটা পার্টনারশিপ ফার্ম ক্ষেত্রে ইনকামটা কিভাবে অ্যালোকেশন করা হবে সেটা আমরা এখন আলোচনা করতেছি। আমরা প্রত্যেকটা সেকশন আলোচনা করতেছি আর রিলেভেন্ট অঙ্কগুলো করে যাচ্ছি, কিন্তু এই স্টাইলেই আমি পড়াই। হ্যাঁ, প্রত্যেকটা টপিকসই কাভারেজ হয়ে যাবে।
বাট এই যে টুকটাক করে অঙ্ক করতেছি সেগুলো মনে রাখতে হবে, নোট করতে হবে। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে হবে যে স্যার এটা বুঝি নেই। লজ্জার কিছু নাই, ছাত্রদের কোনো কোশ্চেনই স্টুপিড না, ছাত্ররা যে কোনো কোশ্চেন করতে পারে আমাকে। তাহলে ইনকাম ফ্রম দ্য ফার্ম অফ হারু, স্যালারি পাইছে কত? 50,000 টাকা। 12 মাসে কত? কমিশন পাইছে কত? 25,000 টাকা। 12 মাসে কত? তারপরে ফার্মের ইনকাম কত হয়েছে? ফার্মের ইনকাম হলো 15 লাখ টাকা। এর 35%। এটা হলো ইনকাম ফ্রম ফার্ম অফ হারু। তাহলে 50,000 মাল্টিপ্লাইড বাই 12, 6 লাখ। 20,000, 25,000 মাল্টিপ্লাইড বাই 12, 3,000। আর 15 লাখ টাকার 35%। এটা বাকি দেড়টাও এভাবে বের করা সম্ভব। ফার্ম থেকে ইনকাম, একজন পার্টনার ফার্ম থেকে যা পায় সবই তার ইনকামে আসবে, ইনক্লুডিং প্রফিট, কমিশন, স্যালারি। ভ্যালুয়েশন অফ পারকুইজিট। ভ্যালুয়েশন অফ পারকুইজিট যেটা, এই যে এখন যারা পড়তেছি দ্বিতীয় অধ্যায় চাকরি হইতে আয়, সেটা আদায় পড়লাম, বেতন পড়লাম। এই ভ্যালুয়েশন অফ পারকুইজিট সেকশন 33। পারকুইজিট ও ভাতা এখন যেটা আমরা পড়বো সেকশন 33, এটা হলো রিলেটিং টু কম্পিটিশন অফ স্যালারি ইনকাম অফ ইন্ডিভিজুয়াল। কম্পিটিশন অফ স্যালারি ইনকাম অফ ইন্ডিভিজুয়াল, ব্যক্তির ক্ষেত্রে একটা ব্যক্তি স্যালারি ইনকাম থেকে তার স্যালারি ইনকামটা ক্যালকুলেশন করার জন্য এই পারকুইজিট ভ্যালুয়েশনটা করতে হবে আমাদের। তাহলে কি কি পারকুইজিট, কিভাবে হবে ভ্যালুয়েশন সেটা আমরা দেখে নেই। হ্যাঁ, এটা হলো স্যালারি ইনকাম, যাদের স্যালারি ইনকাম তাদের স্যালারিতে যে পারকুইজিট হিসেবে যে বেনিফিট, পারকুইজিট মানে কি, যে কোনো বেনিফিট। পারকুইজিট মানে হলো এনি বেনিফিট, যে বেনিফিটটা ভ্যালুয়েশন করা লাগে। যে দুই সাইডেই হয়, একটা কোম্পানির সাইড তার ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমরা এখন আলাপ করে শেষ করলাম। আর এখন যেটা আমরা আলাপ করবো সেটা হলো স্টাফ সাইডে, এমপ্লয়ি সাইডে। এমপ্লয়ের টোটাল ইনকাম বের করার ক্ষেত্রে এই পারকুইজিটের ভ্যালুয়েশন করে তার টোটাল ইনকামে নিয়ে আসতে হয়। এখন আমরা এই স্যালারিড পার্সন যারা, তাদের স্যালারি ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে পারকুইজিটের ভ্যালুয়েশনটা কি হয়, কিভাবে হয়, সেটা আমরা এখন নির্ধারণ করব সেকশন 33 অনুসারে। আবাসন সুবিধা। আবাসন সুবিধার ক্ষেত্রে আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য। আবাসনের বার্ষিক মূল্য মানে আমরা জানি ভাড়া, বাড়ি ভাড়ার যে খরচটা, সেই খরচটা তার টোটাল ইনকামের সাথে যোগ হয়ে যাবে।
এটা যদি আমরা একটু দেখি, rent free accommodation, the actual annual rent value of the house will be added to income of the employee. রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যেটা, আর একটা হলো সাবসেকশন 2 তে বলছে অ্যাকোমোডেশন এট এ কনসেশনাল রেট। কনসেশন মানে হলো ডিসকাউন্ট। বাড়ি বাড়ি দেয়, এবার ধরেন একটা বাড়ির ভাড়া হলো মাসে 1 লাখ টাকা, বাট স্টাফের কাছ থেকে নেয় হলো মাত্র 50,000 টাকা। এটাকে বলা হয় কনসেশনাল রেট, অ্যাকোমোডেশন এট এ কনসেশনাল রেট। আর যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন থাকে কনসেশন ছাড়া, তাহলে টোটাল অ্যাকচুয়াল যেটা ভাড়া, সেই ভাড়াটাই এমপ্লয়ির টোটাল ইনকামে যোগ হবে। আর যদি কনসেশনাল রেট হয়, তাহলে যে পরিমাণ কনসেশন দিবে সেই পরিমাণ বাদ দিয়ে যেই পরিমাণ এমপ্লয়ার বিয়ার করবে বাড়ি ভাড়া, সেইটা এমপ্লয়ি টোটাল ইনকামে যোগ হবে। ফর এক্সাম্পল, অ্যাকচুয়াল অ্যানুয়াল রেন্ট অফ দ্য ইয়ার ছিল 12 লাখ টাকা। অ্যাকচুয়াল রেন্ট অফ দ্য ইয়ার অফ এ হাউস, যেটা একটা স্টাফকে দেওয়া হয়েছে, তার ভাড়া হলো 12 লাখ টাকা। তাহলে স্টাফের টোটাল ইনকামে 12 লাখ টাকা যোগ হবে, হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে 12 লাখ টাকা যোগ হবে। যদিও সে টাকা পায় নাই, শুধুমাত্র বাড়িতে থাকে, বাট তার এই বেনিফিটের কারণে তার ইনকামে 12 লাখ টাকা পার কিউজিট হিসেবে যোগ হবে। আবার যদি এই 12 লাখ টাকার ক্ষেত্রে, যদিও বাড়ি ভাড়া 12 লাখ টাকা, বাট স্টাফ বিয়ার করছে 4 লাখ টাকা, স্টাফের কাছ থেকে 4 লাখ টাকা নেওয়া হয়েছে, আর বাকি যে 8 লাখ টাকা, সেই 8 লাখ টাকা কোম্পানি দিছে, তাহলে এই 8 লাখ টাকা স্টাফের টোটাল ইনকামে যোগ হবে। দিস ইজ কল কনসেশনাল রেট। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমরা এখন একটু ব্রেকে যাচ্ছি। তাহলে কার ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আমরা দেখলাম, ইফ কার প্রোভাইডেড লেস দেন অর ইকুয়াল টু 1500 সিসি, 1500 সিসি অথবা এর কম যে গাড়িগুলো, সেগুলো দেওয়া হলে পার মান্থ 15,000 টাকা ইনকাম হিসেবে ধরা হবে স্টাফের। আর যদি গ্রেটার দেন 1500 সিসি বাট আপ টু 22,000 সিসি হয়, তাহলে 20,000 টাকা পার মান্থ ওই স্টাফের ইনকাম হিসেবে ধরা হবে। আর 20,000 2,000 সিসির উপরে বা 25,000 সিসি পর্যন্ত স্টাফের ইনকামে যোগ হবে। এটা হলো পারকুইজিট। আগে ছিল 1500 সিসি পর্যন্ত একরকম, আর 1000 সিসি পর্যন্ত আর এক রকম, চেঞ্জ করছে এবার।
কর্মচারীর শেয়ার স্কিম হইতে অর্জিত আয়। কর্মচারীর শেয়ার স্কিম মানে কি? এটা হলো শেয়ার বেস পেমেন্ট। এটা হলো শেয়ার বেস পেমেন্ট। দেয়ার আর সাম অপশন। কোনো কোম্পানি চাইলে সেটা এক্সারসাইজ করতে পারে, সেটা হলো যে তার বোনাসের পরিবর্তে কোম্পানির কোনো শেয়ার দিয়ে দেওয়া। এটা কোম্পানি চাইলে তাকে ক্যাশ না দিয়ে কোম্পানির শেয়ার দিতে পারে। এটা আইনে আছে, দেওয়া যায়। সেটা দেওয়ার মেকানিজম একটু ডিফারেন্ট। আমি জেনে নিই আপনাদের idea আছে কিভাবে of the ইনকাম। শেয়ার বেস পেমেন্ট কর্মচারীর শেয়ার। এটা একটা ড্রপ করছিল, তো এই কারণে কানেকশন চলে গেছিল। শেয়ার বেস পেমেন্ট মানে হলো আমরা যেটা বলতেছিলাম যে কোনো কোম্পানি যদি তার কোনো স্টাফকে বোনাসের পরিবর্তে কোম্পানির শেয়ার দেয়, তাহলে যে শেয়ারটা দিবে সেই শেয়ারটাতে একটা মার্কেট ভ্যালু আছে। সেই মার্কেট ভ্যালুটা স্টাফের স্যালারি ইনকাম হিসেবে বিবেচিত হবে। এখন আমরা দেখব যে এই সেকশন 34 অনুসারে শেয়ার বেস পেমেন্টটা কীভাবে ভ্যালুয়েশন করতে হয় এবং কিভাবে তার ইনকামে নিয়ে আসতে হয়, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কর্মচারীর শেয়ার স্কিম হইতে কোনো চুক্তি বা ব্যবস্থাপনার যাহার অধীনে একটি কোম্পানি তাহার কোনো কর্মচারী বা তাহার কোনো সহযোগী কোম্পানির কর্মচারী বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে। একটি ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার ইস্যু করিতে পারিবে এবং পরবর্তীতে ট্রাস্টের দলিল মোতাবেক উক্ত শেয়ার উক্ত কোম্পানির বা তাহার কোনো সহযোগী কোম্পানির কোনো কর্মচারী বরাবর ইস্যু করতে পারবে।
কর্মচারীর শেয়ার স্কিমের অধীনে শেয়ার প্রাপ্ত হইলে শেয়ার প্রাপ্তির বৎসর ক মাইনাস খ নিয়মে আয় চাকরি হইতে আয় হিসেবে বিবেচিত হবে। কটা কি? প্রাপ্তির তারিখে শেয়ারের ন্যায্য বাজার মূল্য। খ হলো শেয়ারের অর্জন মূল্য। শেয়ার বেস পেমেন্টের মাধ্যমে যদি কোনো স্টাফ কোনো বছরে কোনো শেয়ার পায়, তাহলে যে বছর সেই শেয়ারটা পাবে সেটার বাজার মূল্য থেকে অর্জন মূল্য বাদ দিলে যেই ডিফারেন্সটা থাকবে, সেই ডিফারেন্সটা উক্ত বছরে কর্মচারীর স্যালারি ইনকাম হিসেবে যোগ করতে হবে। উপধারা 3, উপধারা 2-এ বর্ণিত শেয়ার অর্জনের ব্যয়গুলিতে নিম্ন বর্ণিত ব্যয় সমূহ যোগফল বোঝাইবে। এই যে ব্যয়টা বুঝাচ্ছি, ব্যয়টা বলতে কি বোঝাচ্ছে? কর্মচারী শেয়ার অর্জনে যদি কোনো মূল্য পরিশোধ করিয়া থাকেন, কর্মচারী শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ে যদি কোনো মূল্য পরিশোধ করিয়া থাকেন, কর্মচারী শেয়ার স্কিমের অধীনে শেয়ার অর্জনের প্রাপ্তি অধিকাংশ বা অধিকার বা সুযোগ কর্মচারী বিক্রয় করিলে বা হস্তান্তর করিলে চাকরি হইতে আয়ের সহিত ক মাইনাস খ নিয়মে আয় যোগ হবে। যেমন শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ বিক্রির হইতে বিক্রয় বা হস্তান্তর হইতে মূল্য। খ হলো শেয়ার অর্জনের অধিকার বা সুযোগ আদায়ে পরিশোধিত মূল্য। বিক্রয় করার সময় যেটা হবে। তাহলে আমরা দেখি একটা উদাহরণ দিয়ে কিভাবে আসবে। The valuation of a share-based payment, for example, XYZ company initiated share-based payment for its employee and formed a trustee board to manage the scheme as per the articles of associations of the company. In the year 2022, the company decided to give 100 numbers of shares to Mr. B at the face value of Taka 1000. The market value or NAV or fair value of share was Taka 1200 per share. Staff will have to pay 100 Taka per share only. Compute the amount will be added to Mr. B as income for the from share based payment. তাহলে মিস্টার বির ইনকামটা হবে কি? নাম্বার অফ শেয়ার পাইছে কত? 100টা। কস্ট কত? 100টা শেয়ার 100 টাকা করে নিছে। স্টাফের কাছ থেকে শুধুমাত্র 100 টাকা করে নেওয়া হয়েছে। তাহলে 100টা শেয়ার পাইতে তার খরচ হয়েছে 10,000 টাকা। বাট শেয়ার বেজ মার্কেট ভ্যালু কত? 1200 মাল্টিপ্লাইড বাই 100। 100 টাকার শেয়ার হলে কি 1000 টাকার শেয়ার, বাট ফেস ভ্যালু 100 টাকা হলেও এটার মার্কেট ভ্যালু আছে 1200 টাকা। তাহলে মার্কেট ভ্যালু আছে কত? 100 মাল্টিপ্লাইড বাই 1200, 1,20,000 টাকা। ওর খরচ হয়েছে হয়েছে কত? 10,000 টাকা। তাহলে ওই সময়ে যখন সেই শেয়ারটা পাবে, তার ওই বছরে স্যালারি ইনকামে 1,10,000 টাকা যোগ হবে। কিভাবে? মার্কেট ভ্যালু 1,20,000 আর ওর খরচ হয়েছে 10,000, ডিফারেন্সিয়াল 1,10,000, এই 1,10,000 টাকা স্যালারি ইনকামে যোগ হবে। Mr. B sold the whole number of shares in 2014 at the price of Taka 1,800 or at the price of Taka 1,100. তাহলে কি হবে? ইনকাম অফ মিস্টার বি ইন 2024 from the sale of share based payment, যদি if price is 1,800, তাহলে তার ইনকাম হবে 60,000 টাকা। কিভাবে? আজকের বাজার হলো 1,800 টাকা, যে সময় কিনছিল সেটা হলো 1,200 টাকা। তাহলে ডিফারেন্সিয়াল হলো কত? 600 টাকা। 600 টাকা, 100টা শেয়ার, 60,000 টাকা। আর যদি প্রাইস 1,100 টাকা হয়, তাহলে আজকের বাজার 1,100 টাকা, আর যেদিন কিনছিল, যে বছর কিনছিল সেই বছরের বাজার ছিল 1,200 টাকা। আর কটা শেয়ার? 100টা শেয়ার। তাহলে তার লস হলো 1,000 টাকা, 10,000 টাকা। তাহলে শেয়ার বেস পেমেন্ট থেকে তার লস হবে, যদি 1,100 টাকায় বিক্রি করে তাহলে 10,000 টাকা। আর ইফ প্রাইস 1,800 টাকা যদি হয়, তাহলে তার লাভ হবে এই বছরে 6,000 টাকা, 60,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা?
গৃহ সম্পত্তি হইতে আয়, সেকশন 35। গৃহ সম্পত্তি অর্থ আসবাবপত্র, ফিক্সার, ফিটিংস, যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ। গৃহ সম্পত্তি অর্থ কি বোঝাবে সেটা এখানে বলছে। আসবাবপত্র, ফিক্সার, ফিটিং যাহা উক্ত গৃহের অবিচ্ছেদ্য অংশ, এবং গৃহ যে ভূমির উপরে স্থাপিত উক্ত ভূমি, তবে কোনো কারখানা ভবন অন্তর্ভুক্ত হবে না। তবে কোনো কারখানা ভবন এই গৃহ সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। ভাড়া প্রদান অর্থ মালিকানা সত্ত্ব ত্যাগ ব্যতিরেকে, মালিকানা সত্ত্ব ত্যাগ ব্যতিরেকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ব্যবহার অধিকার প্রদান, তবে নিজস্ব মালিকানাধীন হোক বা না হোক। কোনো তফসিলি ব্যাংক, বিনিয়োগী ব্যাংক, কোনো উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান বা মুদারাবা, লিজিং বা লিজিং কোম্পানি কর্তৃক অন্য কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান অন্তর্ভুক্ত হইবে না। মালিকানা থাকুক বা না মালিকানা অর্থ, ভাড়া প্রদান অর্থ অর্থ মালিকানা বা সত্ত্ব ত্যাগ ব্যতিরেকে, সত্ত্ব ত্যাগ ব্যতিরেকে কোনো নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদান করা। সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদান করাকে ভাড়া বলা হয়। বাট কোনো তফসিলি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, উন্নয়ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রা বা লিজিং কোম্পানি কর্তৃক কোনো সম্পত্তি কোনো ব্যক্তিকে ভাড়া প্রদান অন্তর্ভুক্ত হইবে না। ওদের ক্ষেত্রে ওই ইনকামটা বিজনেস ইনকামের ভিতরে ঢুকবে, ভাড়া ইনকামে আসবে না। সম্পত্তি বলতে কি বোঝাচ্ছে? সম্পত্তি অর্থ এখানে গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা ভবন, ব্যবসা আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন, মূলধনী প্রকৃতির অন্য কোনো বোধ পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যায়। শুধুমাত্র বাড়ি ভাড়া, বিল্ডিং এর সাথে জড়িত না। গৃহ সম্পত্তি, জমি, আসবাবপত্র, ফিক্সার, কারখানা, কারখানা ভবন, ব্যবসায়ের আঙ্গিনা, যন্ত্রপাতি, ব্যক্তিগত যানবাহন, মূলধনী প্রকৃতির অন্য কোনো ভৌত পরিসম্পদ যাহা ভাড়া প্রদান করা যায়। মূলধনী প্রকৃতির অন্য যে কোনো ভৌত পরিসম্পদ যেটা ভাড়া প্রদান করা যায় সেটাই হলো সম্পত্তি। ভাড়া হইতে আয় কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মোট ভাড়া মূল্য হইতে এ অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকবে তাহাই উক্ত সম্পত্তির উক্ত ব্যক্তির ভাড়া আয় হিসেবে বিবেচিত হবে। ভাড়া হইতে আয় হলো কোনো ব্যক্তির কোনো সম্পত্তির মোট ভাড়া মূল্য হইতে এই অধ্যায়ের এই অধ্যায়ে অনুমোদিত খরচগুলো বাদ দেওয়ার পরে, অনুমোদিত খরচগুলো আমরা একটু পরে আলোচনা করব। অনুমোদিত খরচগুলো বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হলো উক্ত ব্যক্তির ভাড়া হইতে আয়। যদি কোনো সম্পত্তি উক্ত ব্যক্তির নিজ ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে তাহা হইতে প্রাপ্ত
আয় উক্ত ব্যক্তির ব্যবসা হইতে আয় খাতে পরিগণিত যোগ্য হইবে। যদি কোনো সম্পত্তি ব্যবসায়ের খাতে ব্যবহৃত হয় তাহলে সেটা ভাড়া আয় হিসাবে হবে না, ওখান থেকে যে ইনকামটা হবে সেটা হলো ব্যবসায়ের আয় হিসেবে বিবেচিত হবে। কোনো সম্পত্তির ভাড়া প্রকৃতি কারবার বাণিজ্য বা ব্যবসায় নির্বিশেষে যে ধরনেরই হোক না কেন ভাড়া হইতে আয় খাতের অধীনে আয় পরিগণনা করিতে হইবে। কোনো সম্পত্তির ভাড়ার প্রকৃতি কারবার বাণিজ্য ব্যবসায় নির্বিশেষে যে ধরনেরই হোক না কেন ভাড়া আয় খাতের অধীনে আয় পরিগণনা করতে হইবে। যেসব ক্ষেত্রে একাধিক ব্যক্তি উপ ধারা 1-এর উল্লেখিত সম্পত্তির মালিক হন সেই ক্ষেত্রে উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যক্তির প্রাপ্ত আয়কে নিম্নবর্ণিত পরিগণনা করতে হইবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই সম্পত্তির মালিকানা কয়েকজন থাকে, যদি আহ, ইজমারি সম্পত্তি থাকে কিংবা পৈতৃক সম্পত্তি থাকে, সেইগুলোর ক্ষেত্রে কি হবে সেটা এখানে বলে দেওয়া আছে। যদি সম্পত্তিতে কোনো ব্যক্তির অংশের পরিমাণ সুনির্দিষ্ট বা নিশ্চিত হয় তাহলে মালিকানার শেয়ার অনুপাতিক হারে। যদি সম্পত্তিতে অংশের পরিমাণ নির্দিষ্ট থাকে তাহলে মালিকানা শেয়ার অনুসারে আহ ভাড়া আনুপাতিক হারে হবে। আর যদি সম্পত্তিতে কোনো ব্যক্তির অংশের পরিমাণ সুনির্দিষ্ট না হয় উক্ত সম্পত্তির ভাড়া হইতে কোনো ব্যক্তির কর পরিগণনার ক্ষেত্রে উক্ত ব্যক্তিগণ ব্যক্তি সংঘ হিসাবে পরিগণিত হবে। যদি কোনো সম্পত্তির অংশের পরিমাণ লেখা থাকে তাহলে সম্পত্তির অংশ যেভাবে আছে সেভাবেই ভাড়া ভাগ হবে। আর যদি কোনো সম্পত্তিতে ব্যক্তির অংশের পরিমাণ উল্লেখ না থাকে তাহলে উক্ত সম্পত্তির ইনকামটা অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে বিবেচিত হবে। মোট ভাড়া মূল্যটা কিভাবে গণনা করতে হবে, সেকশন 37। ভাড়া সমান সমান মূল ভাড়া মূল্য পরিগণনা সমান সমান ক। ক মানে কি? ক সমান সমান খ প্লাস গ প্লাস ঘ মাইনাস উম মাইনাস চ, যেখানে ক সমান সমান হলো মোট বাড়ি ভাড়া, আর খ সমান সমান উক্ত সম্পত্তির হইতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ, উক্ত সম্পত্তিতে প্রাপ্ত ভাড়ার পরিমাণ, সম্পত্তির বার্ষিক মূল্য, এই দুইটার মধ্যে যাহা বেশি। বার্ষিক মূল্য ভাড়ার পরিমাণ মানে অ্যাকচুয়াল ভাড়া, উক্ত সম্পত্তির অ্যাকচুয়াল ভাড়া। আর বার্ষিক মূল্য মানে হলো যদি কোনো অ্যাকচুয়াল ভাড়ার থেকে বার্ষিক মূল্যের রেফারেন্স ভ্যালু থাকে আর কি। রেফারেন্স ভ্যালুটা অনেক সময় দেখা যায় সিটি কর্পোরেশনের রেফারেন্স ভ্যালু থাকে কিংবা পাশের সম্পত্তি থাকে, আশেপাশের সম্পত্তি থাকে, সেটাকে বার্ষিক ভাড়া মূল্য বলে। আর প্রাপ্ত ভাড়া হলো যেটা অ্যাকচুয়াল ভাড়া, এই দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটাই হলো বাড়ি ভাড়া। তাহলে মোট ভাড়া মূল্য খ হলো মোট ভাড়া মূল্য, খ হলো উক্ত সম্পত্তির প্রকৃত ভাড়া বা অ্যাকচুয়াল ভাড়া অথবা সম্পত্তির বার্ষিক মূল্য, যেটা সিটি কর্পোরেশনের ট্যাক্সের সময় যে ভাড়াটা ধরা থাকে সেটাও থাকে, কিংবা আশেপাশের সম্পত্তির বাড়ি ভাড়া সেটাও হইতে পারে, এর মধ্যে যেটা বেশি। উক্ত আয় বর্ষে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত অগ্রিম ভাড়া যদি থাকে তাহলে যোগ হবে অগ্রিম ভাড়া। আর ঘ নাম্বারটা হলো উক্ত আয় বর্ষে উক্ত সম্পত্তি হতে প্রাপ্ত অন্য যে কোনো প্রকার অঙ্ক বা সুবিধার মূল্য যা খ এবং গতে উল্লেখ করা নাই। এই ক্ষেত্রে সার্ভিস চার্জ হইতে পারে। উমাটা হলো এরূপ কোনো অগ্রিম অঙ্ক যাহা পূর্বে কোনো আয় বর্ষে গৃহীত হইবার কারণে মোট ভাড়া মূল্য হইতে অন্তর্ভুক্ত হয়েছিল, তবে উক্ত অগ্রিম বিবেচ্য আয় বর্ষে ভাড়ার বিপরীতে ভাড়া গ্রহণকারী কর্তৃক সমন্বয় করা হয়েছে। শূন্যতার ভাতা এখানে চেঞ্জ হয়ে গেছে, অনলি ইলেকট্রিসিটি বিল কপি টু প্রুফ অ্যাজ পার ভ্যাকান্সি অ্যালাউন্স। এই ভ্যাকান্সি অ্যালাউন্সের ক্ষেত্রে আগে শূন্যতা ভাড়ার ক্ষেত্রে কোনো কিছু ছিল না, শুধুমাত্র 30 দিনের মধ্যে ডেপুটি কমিশনারকে জানালেই হয়তো। এখন শূন্যতার ভাড়া দাবি করতে গেলে, ভ্যাকান্সি অ্যালাউন্স দাবি করতে গেলে ইলেকট্রিসিটি বিল দিতে হবে। অনলি ইলেকট্রিসিটি বিল কপি টু প্রুফ ভ্যাকান্সি অ্যাজ পার ফাইন্যান্স অ্যাক্ট 2024।
ফাইন্যান্স অ্যাক্ট 2024-এ বলছে যে ভ্যাকান্সি অ্যালাউন্স ক্লেম করতে গেলে ওইটা ইলেকট্রিসিটি বিল দিতে হবে। ওই বাসায় যে ছিল না তার প্রমাণ হলো যে বিদ্যুৎ বিল আসবে না। বিদ্যুৎ বিল যদি আসে তাহলে বাড়ি ভাড়া দিতে হবে। বিদ্যুৎ বিল যদি না আসে তাহলে সে সে বুঝতে পারবেন যে এটা ভ্যাকান্সি ছিল। তাহলে অনলি ইলেকট্রিসিটি বিল দিয়ে প্রুফ করে তারপরে ভ্যাকান্সি অ্যালাউন্স নিতে হবে। তাহলে বাড়ি ভাড়া বলতে আমরা বুঝলাম টোটাল ভাড়া। টোটাল ভাড়া মানে হলো মোট ভাড়া। ভাড়া মানে হলো অ্যাকচুয়াল ভাড়া অথবা হ্যাঁ বার্ষিক সম্পত্তির মূল্য, যেটা রেফারেন্স ভ্যালু থাকে সেটা। এই দুইটার মধ্যে যেটা বেশি সেটা হলো মোট ভাড়া হিসেবে বিবেচিত হবে। অগ্রিম ভাড়া যদি থাকে সেটাও যোগ হবে। আর যদি অন্য কোনো নামে অন্য কিছু রিসিভ করা হয় সেটাও আসবে। আর অ্যাডজাস্টমেন্ট হবে হলো যদি আগে অগ্রিম পেয়ে থাকে সেটা যদি ট্যাক্সে যোগ হয়ে থাকে, ইনকাম হিসেবে যোগ হয়ে থাকে, সেটুকু অ্যাডজাস্টমেন্ট করা যাবে। ভ্যাকান্সি অ্যালাউন্সটা বাদ দেওয়া যাবে, বাট এই ক্ষেত্রে প্রমাণ হিসেবে ইলেকট্রিসিটি বিল কপি দিতে হবে। ভাড়া হইতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ। আমি একটু 2 মিনিট ব্রেক নিচ্ছি, আমি আসতেছি।
ভাড়া হইতে আয় থেকে যেই বিয়োজনগুলো অনুমোদন করা হয় সেগুলো নিয়ে এখন আমরা একটু আলাপ করবো। ভাড়া হইতে আয় থেকে যে বিয়োজনগুলো বা ডিডাকশনগুলো পারমিসিবল সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করি। ভাড়া হইতে প্রাপ্ত আয় হিসাবে নিচের খরচ বাদ দেওয়া যায়। বীমা করা হইলে, যদি যে বাড়ি থেকে ভাড়া ইনকামটা আসছে সেই বাড়িটা যদি বীমার আওতায় থাকে, বীমা করা হয়, যেমন ফায়ার বীমা করা হইতে পারে, আর্থকোয়াক বীমা করা হইতে পারে, তাহলে বীমার জন্য যে খরচটা হবে সেই খরচটা, বীমা প্রিমিয়ামটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসাবে বাদ দেওয়া যাবে। সম্পত্তি অর্জন, নির্মাণ, সংস্কার, নবনির্মাণ, পুনর্নির্মাণের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান হইতে যদি কোনো মূলধনী ঋণ গ্রহণ করা হয়, তাহলে সেই ঋণের উপর প্রসূত সুদ। সম্পত্তি কেনার জন্য কিংবা নির্মাণ করার জন্য বা সংস্কার করার জন্য, হ্যাঁ, যদি আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো লোন নেওয়া হয়, তাহলে মূলধনী লোন আর কি। যেমন এমনি যদি মেরামত করার জন্য করা হয় যার জন্য, তাহলে কিন্তু হবে না। পুনর্নির্মাণ করার জন্য, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য হইতে হবে, তাহলে ওই সুদটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে বিবেচিত হবে। বাড়ি নির্মাণের জন্য যদি কোনো লোন নেওয়া হয়, পুনর্নির্মাণের করার জন্য যদি কোনো লোন নেওয়া হয়, সেই লোনের জন্য যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে বিবেচিত হবে। সম্পত্তির উপরে পরিশোধিত কোনো কর, ফি কিংবা বার্ষিক যদি কোনো চার্জ থাকে, তাহলে সেটাও ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে বিবেচিত হবে। যেমন হলো সিটি কর্পোরেশনের ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, হ্যাঁ, এই ধরনের কিছু যদি থাকে। এছাড়াও যদি অন্য কোনো মূলধনী চার্জ থাকে, তাহলে সেটাও ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে বাদ দেওয়া যাবে। মেরামত, ভাড়া সংগ্রহ, পানি নিষ্কাশন, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ, বিভিন্ন মৌলিক সেবা সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্নবর্ণিত সারণীতে উল্লেখিত অঙ্ক। হ্যাঁ, একটা বিল্ডিং এর জন্য মেরামত লাগতে পারে অনেক ক্ষেত্রেই। সেই মেরামত ভাড়া সংগ্রহের জন্য, তারপরে দারোয়ান থাকতে পারে পানি পানি নিষ্কাশনের জন্য, হ্যাঁ, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণের জন্য, যেগুলো হলো প্রভিশন অফ বেসিক সার্ভিস, যেগুলো বেসিক সার্ভিসের জন্য যেই টাকাটা খরচ হয়, সেটার জন্য নিম্নের সারণীতে যে ইয়ে আছে সেটা অনুসারে। বাণিজ্যিক কাজে ব্যবহৃত হলে 30%, ভাড়া মূল্যের 30%। যদি বিল্ডিংটা কমার্শিয়াল পারপাজে ব্যবহৃত হয়, তাহলে ভাড়া মূল্যের 30%, হ্যাঁ, মেরামত, ভাড়া সংগ্রহ, পানি নিষ্কাশন হিসেবে, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স কস্ট হিসেবে বাদ দেওয়া যাবে। বাড়িটি যদি কমার্শিয়াল বাণিজ্যিক পারপাজে ব্যবহৃত হয়, তাহলে ভাড়া মূল্যের 25% রিপেয়ার্স, মেনটেন্যান্স অ্যান্ড প্রভিশন অফ বেসিক সার্ভিস হিসেবে বাদ দেওয়া যাবে। তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে ভাড়া গ্রহীতা সম্পত্তির ভাড়া পরিশোধের পাশাপাশি এই অনুচ্ছেদে বর্ণিত ব্যয়সমূহ বাবদ সার্ভিস চার্জ পরিশোধ করেন, সেই ক্ষেত্রে এই বিয়োজন প্রযোজ্য হবে না। যেমন দেখবেন যে অনেক বিল্ডিং এর ক্ষেত্রেই, অফিস বিল্ডিং এর ক্ষেত্রেই বাড়ি ভাড়াও দিতে হয়, আবার সার্ভিস চার্জ দিতে হয়। যদি সার্ভিস চার্জ দেয়, সার্ভিস চার্জ কি জন্য দেয়? পানি, বিদ্যুৎ, গ্যাস, হ্যাঁ, লিফট, কমন স্পেস, এগুলোর জন্য দেয়। এটা যদি সার্ভিস চার্জ হিসেবে গ্রহণ করে, তাহলে এই ক্লজটা প্রযোজ্য হবে না। কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে যে 30% বাড়ি ভাড়ার, হ্যাঁ, রিপেয়ার্স মেনটেন্যান্স কস্ট হিসেবে বাদ দেওয়া যায়, সেটা বাদ দেওয়া যাবে না। আর রেসিডেন্সিয়াল পারপাস বিল্ডিং এর ক্ষেত্রে যে 25% বাদ দেওয়ার প্রভিশন, সেটা বাদ দেওয়া যাবে না যদি ভাড়াটিয়ার কাছ থেকে বর্ণিত ব্যয়সমূহের জন্য সার্ভিস চার্জ গ্রহণ করা হয়। সম্পত্তি অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ, পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়ার পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধের করা পরিশোধ করা হইয়া থাকিলে, সেই সুদ বা মুনাফা ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয় বর্ষ হইতে একাধিক্রম
তিন আয়বর্ষ সমষ্টি বিভাজন করা যাবে?
এই যে যেটা আলাপ করতেছিলাম আমরা, সেটা এখন আমরা একটু ডিটেলস করি। সম্পত্তি অর্জন, নাম্বারটা, অর্জন, নির্মাণ, মেরামত, নবনির্মাণ, পুনর্নির্মাণের জন্য ব্যবহৃত কোনো মূলধনী ঋণের উপর কোনো আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়ার পূর্ব সময়ে কোনো সুদ বা মুনাফা পরিশোধ করা হইয়া থাকিলে সেই সুদ বা মুনাফা ভাড়া শুরুর সহিত সংশ্লিষ্ট আয় বর্ষ হইতে একাদিক্রমে 3 বছর সমকিস্তিতে বিবেচনযোগ্য হবে। তাহলে এইটার একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ, if any interest on borrowed loan before commencement of any rent of any property, any interest on borrowed loan before commencement of rent of a property, এটাকে আমরা নর্মালি বলে থাকি ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন অথবা আইডিসি। it will allowed it will allowed to deduct it will be allowed to deduct the accumulated amount of interest during constructions in the next consecutive 3 years in equal installments. If anything unadjusted, that will be lapse. এটার উদাহরণটা কি হবে? কি কারণে? For example, Mr. X started constructions of a building in January 2019 and ended on 31st December 2021. Mr. X took house building loan of Taka 2 crore at the rate of 8%. The accumulated interest during construction was 48 lakh টাকা। কিভাবে? 2 কোটি টাকা লোন নিচ্ছে 8%, তাহলে প্রতি বছর কত? 8%-এ প্রতি বছর আছে 16 লাখ টাকা। 3 বছরে কত? 3 × 48 লাখ টাকা। 3 ইয়ার্সে 16 লাখ, 48 লাখ টাকা তার আইডিসি হয়েছে, ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন হয়েছে। হি রেন্ট দ্য হাউস ফর বিডিটি 3 লাখ টাকা পার মান্থ from the year first from the 1st January 2022. The building was for the residential purpose. তাহলে কি হবে? তাহলে অ্যানুয়াল রেন্ট হবে 3,50,000 পার মান্থ। তাহলে অ্যানুয়াল রেন্ট কত হইতেছে? 3,50,000 যদি পার মান্থ ভাড়া হয়, 12 মাসে আসে 3 × 36 আর 6, 42 লাখ টাকা। মেনটেন্যান্স কস্ট, যেহেতু রেসিডেন্সিয়াল পারপাসে আমরা ধরে নিলাম মেনটেন্যান্স কস্ট 25%, তাহলে টোটাল ভাড়া 25% কত হয়? রেসিডেন্সিয়াল পারপাস 21 লাখ, তাহলে 10,50,000।
আচ্ছা, রেন্ট আপনার মেনটেন্যান্স কস্ট থাকে কত তাহলে? 31,50,000। ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন 48 লাখ টাকা ছিল 3 বছরে। 3 বছরে সমানভাবে হবে 48 লাখ, তাহলে 3 বছরে সমানভাবে হলে 16 লাখ টাকা অ্যাডজাস্টমেন্ট হবে ফার্স্ট ইয়ার অফ রেন্ট। তাহলে ট্যাক্সেবল কত? ট্যাক্সেবল ইনকাম ফ্রম রেন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার। 17 লাখ, 15,50,000, 15,50,000। এই এটা হয়েছে, এটা হলো যদি তার ভাড়াটা ঠিক মতো হয়। আর যদি এমন হয় যে তার ভাড়াটা ঠিক মতো হয় নাই, বাড়ি ভাড়া দিছে হলো 2.5 লাখ টাকা করে। যদি 2.5 লাখ টাকা করে ভাড়া দেয়, এই ভাড়াটা যদি পার মান্থ 2.5 লাখ টাকা হয়, তাহলে কি হবে? এই সিচুয়েশনে কি হবে থেকে যদি আমরা দেখি। তাহলে 2,50,000 মাল্টিপ্লাইড বাই 12, আসছে কত? 30 লাখ। 25% আসে হলো 7,50,000। আর রেন্ট আফটার মেনটেনেন্স কত থাকে তাহলে? 22 লাখ। এখানে তবু কিছু টাকা ট্যাক্স দেওয়ার মতো থাকবে, বাট এটা যদি ভাড়া আরো কম হয় তাহলে থাকবে না। এই অ্যাডজাস্টমেন্টটা করা যাবে না। 2 লাখ হলে 24 থাকে কত? 24-এর 25%, 6, 18, তাও থাকে কিছু। এটাকে যদি 1.5 লাখ করি তাহলেই লস হয়ে চলে আসবে। এটা আসলে 1.5 লাখ করে দিই। জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য করতেছি তো। তাহলে এখানে ভাড়া আসে 18 লাখ।
18 লাখের 25% আসে হলো 4.5 লাখ। আর রেন্ট আফটার মেনটেন্যান্স কস্ট থাকে হলো 13.5 লাখ। 18, 14, 13.5 লাখ। 13.5 লাখ। আর ইন্টারডিন কনস্ট্রাকশন হলো 16 লাখ। তাহলে এই যে গ্যাপ থাকে কত, ডিফারেন্সিয়াল থাকে হলো 16 লাখ মাইনাস 13.5 লাখ। 16 লাখ মাইনাস 13.5 লাখ। 2,50,000। এই 2,50,000 যে বেনিফিটটা ছিল, এটা ল্যাপস হয়ে যাবে। এটা একটু বোঝানোর চেষ্টা করলাম তখন। 13,50,000। না, এটা ল্যাপস হয়ে যাবে। এটা এখানে বলছে দিস উইল বি ল্যাপস। এই বেনিফিটটা আর নিতে পারবেন না যদি ভাড়া না থাকে। শুধুমাত্র ভাড়া। এবং এটা এই যে আইডিসি ইন্টারেস্ট কনস্ট্রাকশন, এটা হলো ইকুয়াল অ্যামাউন্টে পরবর্তী ভাড়া যে বছর শুরু হবে সেই বছর থেকে 3 বছর পর্যন্ত নিতে পারবে। এরপরে আর এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। এই কারণে বলাই আছে এখানে আইনে যে ইকুয়াল হইতে একাধিক ক্রমে মোট 3টি আয় বর্ষে সমকিস্তিতে ইকুয়াল ইনস্টলমেন্টে। যেহেতু ইকুয়াল ইনস্টলমেন্ট, এই কারণে আমরা দেখলাম যে 16 লাখ টাকা, 48 লাখ টাকা ছিল হলো টোটাল ইন্টারেস্ট ডিউরিং কনস্ট্রাকশন। ওটাকে 3 দিয়ে ভাগ করে 16 লাখ টাকা আসে। যেহেতু 16 লাখ টাকা, শেষের উদাহরণে আমরা দেখলাম যে এই 16 লাখ টাকা অ্যাডজাস্টমেন্ট করার মতো ইনকাম হয় নাই। হ্যাঁ, 2.5 লাখ টাকা শর্ট পড়ছে, এই 2.5 লাখ টাকা ল্যাপস হয়ে যাবে। আর এখানে যেটা দেখলাম, যদি সাফিসিয়েন্ট ইনকাম থাকে, যেমন এখন 31,50,000 টাকা ছিল, এখান থেকে পুরা 16 লাখ টাকায় বাদ দেওয়া যাবে। রিমেনিং অ্যামাউন্টটুকু যেটুকু থাকবে সেটার উপরে ট্যাক্স হবে। সেটাই ওখানে ওই ধারাটায় আলোচনা করা হয়েছে। এইটা সেকশন 39টা উইথড্র করা হয়েছে। কারণ বাড়ি ভাড়ার ক্ষেত্রে উৎসে কর কর্তন প্রযোজ্য, এরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উৎসে কর্তন বা সংগ্রহ করা না হইলে কর্তৃত্ব আদায়কৃত এই আইনের বিধান অনুযায়ী যথানিয়মে সরকারের অনুকূলে জমা করা না হইলে উক্ত ব্যয় এই অধ্যায়ের অধীনে খরচ হিসেবে অনুমোদনযোগ্য হইবে না। এটা উঠাই দেওয়া হয়েছে। কৃষি হইতে আয়। কৃষি হইতে আয় আমরা অত বেশি আলাপ করব না এখানে, এটা খুব নট সো ইম্পর্টেন্ট। যেটুকু আলাপ হালকা একটু করে রাখি আর কি আজকে। কোনো ব্যক্তি কৃষি সম্পর্কিত কার্যাবলী হইতে অর্জিত আয় কৃষি হইতে আয় হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত ও প্রক্রিয়াজাতকৃত চা এবং রাবার এর বিক্রয় লব্ধ অর্থের 40% ব্যবসায় আয় এবং 60% কৃষি আয়। চা এবং রাবার থেকে যে আয়টা হবে মোট, সে মোট আয়ের 40% হলো ব্যবসায়ের আয়, 60% হলো কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। 40% ব্যবসায়িক আয় এবং 60% হলো কৃষি আয় হিসেবে বিবেচিত হবে, এটা মনে রাখতে হবে। বিশেষ কৃষি আয়। বিশেষ কৃষি আয় মানে হলো এখানে কৃষি কার্যে ব্যবহৃত কোনো মূলধনী সম্পদ থাকলে সেটা বিক্রি করে যদি কোনো মূলধনী আয় হয়, তাহলে সেটা মূলধনী আয় হিসেবে বিবেচিত হবে।
আর কৃষি সম্পত্তিতে, কৃষি ইনকামে ব্যবহৃত কোনো সম্পত্তি বিক্রি করে যদি কোনো রেভিনিউ আয় হয়, তাহলে সেটা রেভিনিউ ইনকাম হিসেবে বিবেচিত হবে। রেভিনিউ আয় হলো ওইটুকুই হবে যে পরিমাণ অবশ্যই হয়েছে, সেই অবশ্যইটুকু বিক্রি করে রিকভারি করা যায় ভবিষ্যতে, সেটাই হলো রেভিনিউ আয়। বিক্রয়লব্ধ অর্থ যদি সম্পত্তির রিটেন ডাউন ভ্যালুর থেকে কম হয়, তাহলে সেটুকু কৃষি আয় হতে ব্যয় হিসেবে বিবেচিত হবে। আবার বিক্রয়লব্ধ অর্থ যদি ডেপ্রিসিয়েবল ভ্যালুর থেকে একটু বেশি হয় বা রিটেন ডাউন ভ্যালু থেকে বেশি, যেমন একটা সম্পত্তির রিটেন ডাউন ভ্যালু হলো 2.5 লাখ টাকা, বাট বিক্রি করা হলো 3 লাখ টাকা, তাহলে এই যে রিটেন ডাউন ভ্যালু থেকে যে পরিমাণ বেশি বিক্রি করা হলো, সেটা কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। সিমিলারলি যদি কোনো কৃষি সম্পত্তি মানে কৃষি মেশিনারিজ অথবা কৃষি ক্ষেত্রে ব্যবহৃত কোনো সম্পত্তি ইন্স্যুরেন্স করা থাকে, এবং ইন্স্যুরেন্স করা অবস্থায় যদি ওই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ইন্স্যুরেন্সের ক্ষতিপূরণ পাওয়া যায়, সেটা থেকে মূলধনী আয়ও হতে পারে, আবার কৃষি আয়ও হতে পারে। মূলধনী আয় তখনই হবে যখন একটা সম্পত্তি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হবে। মূলধনী আয়ের সংজ্ঞা আমরা পড়ছি, ক্যাপিটাল গেইন উইল বি অনলি হোয়েন দ্য সেলিং প্রাইস অফ অ্যান অ্যাসেট উইল বি মোর দ্যান দ্য অ্যাকুইজিশন কস্ট। এই ক্ষেত্রে একই জিনিস, যদি কোনো কৃষি কাজে ব্যবহৃত কোনো সম্পত্তি কিংবা মেশিনারিজ বিক্রয় করে কিংবা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া যায়, যেটা ওই সম্পত্তিটার ক্রয় মূল্যের থেকে বেশি, যদি ক্রয় মূল্যের থেকে যে পরিমাণ বেশি হবে, সেই পরিমাণটাই কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। আর সম্পত্তি সম্পত্তিটার রিটেন ডাউন ভ্যালুর থেকে যে পরিমাণ বেশি হবে, রিটেন ডাউন ভ্যালুর থেকে, হ্যাঁ, রিটেন ডাউন ভ্যালু মানে আমরা জানি অ্যাকুইজিশন কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা হলো রিটেন ডাউন ভ্যালু। এই রিটেন ডাউন ভ্যালু থেকে যে পরিমাণ বেশি বিক্রয় করা যাবে, সেটা হলো কৃষি আয় হিসেবে বিবেচিত হবে। কৃষি আয় থেকে বিয়োজনযোগ্য খরচ সমূহ, কৃষি আয় থেকে যেই খরচগুলো বাদ দেওয়া যায় মোটা দাগে, সেটা হলো যে যদি জমির কোনো খাস না থাকে, কোনো প্রকার কর থাকে কিংবা উন্নয়ন কর থাকে, তাহলে সেটা বাদ দেওয়া যাবে। কৃষিকাজে ব্যবহৃত কোনো জমির যদি কোনো ভাড়া পরিশোধ করা হয়, তাহলে সেই ভাড়াটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে বিবেচিত হবে। কৃষি উদ্দেশ্যে আহ, গৃহীত কোনো ঋণের পরিশোধযোগ্য সুদ বা মুনাফা, কৃষিকাজ করার জন্য যদি কোনো লোন নেওয়া হয়, সেই লোনের মুনাফা পরিশোধ করলে সেটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে বিবেচিত হবে। কৃষিকাজে ব্যবহৃত কোনো যন্ত্রপাতি সরঞ্জাম দিয়ে রক্ষণাবেক্ষণ, মেরামত এবং চাষাবাদের জন্য পালিত পশু পালন ক্ষেত্রে সংশ্লিষ্ট যে ব্যয়, সেগুলো ডিডাক্টেবল এক্সপেন্সেস। ভূমির বা আঙ্গিনার ক্ষতিপূরণে বা ভূমি বা আঙ্গিনা হইতে উৎপাদিত ফসল বা পণ্যের ক্ষতিপূরণে, গবাদি পশু পালনের নিরাপত্তার জন্য যদি কোনো বীমা করা হয়, কৃষি পণ্যের জন্য বা কৃষি কার্যে ব্যবহৃত কোনো সম্পত্তি যদি বীমা করা হয়, তাহলে সেই বীমা প্রিমিয়ামটাও ডিডাক্টেবল এক্সপেন্সেস। কৃষিকাজে ব্যবহৃত যে ক্যাপিটাল মেশিনারিজগুলো থাকবে, সেগুলো ডেপ্রিসিয়েশন থার্ড শিডিউল অনুসারে চার্জ করা যাবে, বা যদি কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট থাকে, তাহলে সেটাকে অ্যামোর্টাইজ করা যাবে। হিসাব রক্ষণ যদি না করা হয়, হিসাব বই রক্ষণাবেক্ষণ না করিবার ক্ষেত্রে বিশেষ বিয়োজন, উক্ত এই যে আমরা যে সেকশন 42-তে যে আলোচনাগুলো করলাম, এখানে হলো সে যদি হিসাব যথাযথভাবে রাখে, তাহলে সবগুলো খরচই সে বাদ দিতে পারবে। বা যদি কোনো কৃষক হিসাব না রাখে, তাহলে সে, হ্যাঁ, নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি প্রয়োগ করিতেছে না। যদি এরকম হয় যে কৃষক নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি প্রয়োগ করতেছে না,
কিংবা ডেপুটি কমিশনার যদি মনে করে যে যেই হিসাব রাখছে সেই হিসাব থেকে তার কৃষি আয়, হ্যাঁ, যথাযথভাবে নির্ধারণ করা সম্ভব নয়, হ্যাঁ, কিংবা করদাতার হিসাব বা লেনদেনের রেকর্ড সমূহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে, কিংবা করদাতা বা যে হিসাব বা লেনদেন রেকর্ড সমূহ সংরক্ষণ করেছেন তাহা যাচাইযোগ্য নয়, যাচাই করা যায় না। এই ক্ষেত্রে, হ্যাঁ, মোট উৎপাদিত কৃষি পণ্যের 60%, বাজারের মধ্যে 60% অনুমোদিত ব্যয় হিসেবে বিবেচিত হবে। যে ক্ষেত্রে কৃষক তার কৃষির কাজের যে ব্যয় হয়েছে সেই ব্যয়টা যথাযথভাবে, হ্যাঁ, লিপিবদ্ধ করতে না পারে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কৃষি থেকে যে পণ্য উৎপাদিত হবে সেই পণ্যের বাজার মূল্যের 60% কৃষি অনুমোদিত ব্যয় হিসেবে বিবেচিত হবে। যেই ক্ষেত্রে ভূমি বা আঙ্গিনার মালিক আদি বর্গা বা অধিগ্রহণের বা সে নিজে চাষ না করে, সে যদি নিজে চাষ না করে তাহলে কৃষি আয় থেকে যে ইনকাম হবে সেখান থেকে সে সেই এই হিসাব রক্ষণ, মানে এই যে এই এই এখান থেকে এই অ্যালাউন্সটা 60% অ্যালাউন্সটা পাবে না। যদি কৃষক নিজে তার জমিতে চাষ না করে, যেমন আমার জমি আছে আমি চাষ করে নিই, আমি বর্গা দিয়ে রাখছি, তাহলে আমি সেই ক্ষেত্রে এই 60% ডিডাকশন পাবো না। যদি বর্গা থেকে যে যদি কোনো ইনকাম আসে সেটা কৃষি ইনকাম হিসেবে আসবে, বাট সেটা থেকে এই অ্যালাউন্সটা 60% অ্যালাউন্সটা পাওয়া যাবে না। কৃষি আয়ের ক্ষেত্রে একটা লিমিট আছে। আগে ছিল 2 লাখ, এটা মনে হয় 5 লাখ করছে এবছর। যদি কোনো কৃষকের ইনকাম থেকে শুধুমাত্র কৃষি থেকে যদি কোনো ইনকাম থাকে তাহলে তার ইনকাম আগে ছিল 2 লাখ টাকা পর্যন্ত কৃষকের ইনকাম থেকে বাদ দেওয়া যেত। তারপরে হলো সাধারণ লিমিট যেটা ছিল 3.5 লাখ। ওই কৃষি ইনকাম থেকে এই অ্যালাউন্স গুলো বাদ দেওয়ার পরেও যে ইনকামটা থাকবে সেই ইনকাম থেকে 5 লাখ টাকা ডিডাকশন করা হবে। তারপরে যেটুকু থাকবে সেটার উপরে তার ট্যাক্স দিতে হবে সিলিং অনুসারে, যেমন 3.5 লাখ অথবা 4 লাখ প্রথমে বাদ, তারপরে তার যদি ইনকাম থাকে সেটার উপরে ট্যাক্স হবে। এগ্রিকালচার ইনকাম থেকে আগে 2 লাখ টাকা পর্যন্ত মাফ ছিল, এখন সেটা 5 লাখ টাকা পর্যন্ত করছে।
আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।